চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, এই ইউএস এর যে রেসিপ্রোকাল ট্যারিফ লড়াই চায়নার সঙ্গে, এটা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কুৎসিত একটা ভয়ঙ্কর রূপও আছে এবং যদি কোনো কারণে রেসিপ্রোকাল ট্যারিফের ওয়ারটা ওই দিকে যায় তাহলে কিন্তু মার্কেট পুনরায় আবার নিচের দিকে ঘুরে আসতে পারে। স্টোরিটা কিরকম আপনারা দেখেছেন যে ইউএস যখন রেসিপ্রোকাল ট্যারিফের একতরফা ভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তখন চায়না কিন্তু ইউএস এর বন্ড মার্কেটকে কিন্তু জোরজার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। অ্যাজ এ রেজাল্ট ডলার ইন্ডেক্স কিন্তু আপনি যদি দেখেন একটা লোয়েস্ট পয়েন্ট অফ দ্য প্লেসে এসে দাঁড়িয়েছে নাও। তাহলে চায়না কিন্তু একদিক দিয়ে প্রত্যাঘাত করছে, এটা কিন্তু চায়নার একটা কি আছে, এটা ওয়ে ছিল বলে চায়না এটা করেছে। নেক্সট যেটা হতে পারে এখন, যেটা ইউএসএ তে অত্যন্ত বড় পরিমাণে চলছে, সেটা হচ্ছে কি যে চায়নার যে সমস্ত কোম্পানি ধরুন ডাউ জোন্স বা নাসডাকে লিস্টেড আছে, ইউএস বলছে আমরা এগুলোকে ডিলিস্ট করে দেব। তারা সেটা করতে পারে। প্লাস ইউএস এর প্রায় $800 বিলিয়ন চাইনিজ মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে আছে। যদি আজকে ট্যারিফ ওয়ার ওই অবধি যায় যেখানে ইউএস মার্কেট থেকে চাইনিজ কোম্পানিগুলোকে ডিলিস্টিং করানো, যখন ডিলিস্টিং হবে তাদের যে এডিআর ডিপোজিট আছে ওখানেও তো অনেকে ট্রেড করে, সেগুলো কিন্তু কি হবে, তারা কিন্তু রাতারাতি সেল করা শুরু করবে। প্লাস চায়নাতে যদি তারা সেল করতে শুরু করে চাইনিজ মার্কেটে, তাহলে কিন্তু আবার একটা প্যানিক লাইক কন্ডিশন শুরু হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং রিস্ক, পাল্টা রিস্কের যে ব্যাপারটা ইউএসও বোঝে, চায়নাও বোঝে, এবং আমরা কিন্তু উইল প্রে টু গড যে যাতে করে এই কুৎসিত ফর্মের লড়াইটা যাতে না হয়, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু ওয়ান মোর মানে প্যানিক সেলিং এর একটা, এবং তখন কিন্তু মার্কেট আগের লেভেলকেও ব্রেক করে অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এটা একটা মানে এটাকে আপনারা নোট করে রাখুন যে ইট ক্যান অলসো হ্যাপেন, এবং এটা থেকে এই লার্নিংটা নিয়ে রাখুন, এই যে ক্রস হোল্ডিং থাকে একটা দেশ আর একটা দেশে, এই কারণেই নিয়ে রাখে যাতে কোনো দেশ একতরফা ভাবে কোনো ডিসিশন নিতে না পারে। সুতরাং রেসিপ্রোকাল ট্যারিফে যত তাড়াতাড়ি চায়নার সঙ্গে জিনিস, এবং চায়নার সঙ্গে যখন ট্রেড ওয়ারটা মিটে যাবে, মার্কেট কিন্তু একটা বড় র্যালি দিলেও দিতে পারে। ক্লিয়ার? কারণ কি, মার্কেট যে কোনো টাইপের নিউজের এক্সট্রিম একটা রিয়াকশন অবশ্যই দেখায়। সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছে ফ্রেন্ডস চায়না। কারণ কি, চায়না তো সারা বিশ্বের একটা সাপ্লাই চেন ছিল, আর বিশেষ করে ইউএস তার সাপ্লাই চেনের মূল জায়গা ছিল। কিন্তু যেহেতু মূল জায়গাটা তে সাপ্লাই ধরুন বর্তমানে অলমোস্ট বন্ধ হয়ে আছে, তাই কিন্তু তারা, এবং ধীরে ধীরে কি হচ্ছে, সমস্ত কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে করে তাদের এমপ্লয়িজদের লিভে পাঠাচ্ছে। যে সমস্ত প্রোডাকশন হয়ে আছে জিনিসপত্রগুলো সেগুলো পড়ে আছে, সেগুলোকে শিপমেন্ট করা যাচ্ছে না, ঠিক আছে। যার জন্য কিন্তু চায়না এখন ডেসপারেটলি কিন্তু নতুন নতুন প্লেয়ারের দিকে ঘোরার চেষ্টা করছে, এবং চায়নার কাছে এখন ইন্ডিয়া কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কান্ট্রি হিসাবে পরিগণিত হয়েছে। কারণ কি, ইন্ডিয়ার মতো মানে কি ইউএসএ পাঠানো মালগুলো
কে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা কিন্তু ইন্ডিয়া রাখে। সুতরাং ইন্ডিয়াতে যদি তারা এই মালগুলোকে কোনো রকম ভাবে অ্যাবজর্ব করাতে পারে, তাই কিন্তু তারা অত্যন্ত ডেসপারেট হয়ে উঠেছে এবং তারা চাইছে যে ইন্ডিয়া চায়না রিলেশনশিপটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ডেসপাইট গ্রোয়িং ট্রেড ইমব্যালেন্সেস, ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট উইথ চায়না হিটিং এ স্ট্যাগারিং 99.2 বিলিয়ন, কিন্তু বেজিং বলছে বেজিং ইজ রিচিং আউট ফর এ গ্রেটার ইকোনমিক কোলাবোরেশন। মানে আমাদের সঙ্গে তাদের যে ট্রেড ডেফিসিটটা আছে, তারা আমাদের দেশে মাল পাঠাচ্ছে কিন্তু আমরা তাদের বাজারে কিন্তু এত মাল পাঠাতে পারছি না। তো তারা চাইছে, ইন অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ দ্য টাইমস অফ ইন্ডিয়া, চাইনিজ অ্যাম্বাসাডার জু ফেহং shared Beijing intent to welcome more premium Indian goods and help Indian business tap into China's massive consumer market. তারা বলছে যে আমরা এখন ইন্ডিয়ান অনেক প্রোডাক্টকে আমাদের দেশে বিক্রি করার জন্য সুযোগ দেব। সুতরাং তারা কিন্তু অত্যন্ত ডেসপারেটলি ইন্ডিয়ার সঙ্গে একটা রিলেশনশিপে এসে ইন্ডিয়ার প্রোডাক্টকেও চায়নাতে ঢোকানোর জন্য সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যে একটা প্যারালাল ইকোনমি যেটা বর্তমানে হল্ট হয়ে আছে সেটাকে চালু রাখার ব্যাপারে চেষ্টা করছে। ফ্রেন্ডস, আজকে আমরা তিনটে কোম্পানির রেজাল্ট জিজ্ঞেস করব, মানে রেজাল্টকে অ্যানালাইসিস করব। একটা মুকেশ আম্বানির কোম্পানি, আর দুটো হচ্ছে ব্যাংক, এবং প্রত্যেকটা রেজাল্টই কিন্তু অত্যন্ত ভালো। ফ্রেন্ডস, আমি কিন্তু দীর্ঘদিন ধরে জানতাম না যে এই কোম্পানিটা কিন্তু রিলায়েন্সের কোম্পানি। আমি বেশ কিছুটা অবাক হয়ে গেছি। কোম্পানিটা হচ্ছে কি জাস্ট ডায়াল। জাস্ট ডায়াল কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিয়েছে। এবারে যদি আপনি জাস্ট ডায়ালের রেজাল্ট দেখেন, জাস্ট ডায়ালের ফার্স্ট অফ অল বলছি ইনভেস্টার, এটা কিন্তু আম্বানি গ্রুপের কোম্পানি। এবারে এখানে এসে আপনি যদি দেখেন প্রমোটারকে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, মানে রিলায়েন্স রিটেলের কিন্তু প্রায় 64% মাল কিন্তু আছে, অর্থাৎ প্রমোটার হচ্ছে রিলায়েন্স, যার কাছে 64% মাল থাকবে সেই প্রমোটার। ক্লিয়ার? তাহলে এবার রেজাল্ট দেখুন, কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন তাহলে দেখুন গত মার্চ 270 কোটি টাকা সেলস ছিল, এবারের মার্চে 289 সেলস, প্রায় 10%-এর কাছাকাছি কিছু কম জাম্প হয়েছে। কিন্তু প্রফিট দেখুন 116 থেকে 158 কোটি, 116 কোটি থেকে 158 কোটি, মানে প্রায় 45%-এর কিন্তু জাম্প। ঠিক আছে? এবং যদি অ্যানুয়াল ভিত্তিতে, কারণ এটা তো ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট, অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখেন গত বছর 363, এবার এসছে 584 কোটি। ইপিএস বেড়ে, যেখানে 43 ছিল ইপিএস, হয়েছে কত? 69। কিন্তু এবার যদি আমরা দেখি যে যদি আমি শেয়ারটার পজিশন দেখি, আমার তো মনে হচ্ছে যে শেয়ারটাতে বড় একটা র্যালি শুরু হওয়ার, মানে অলমোস্ট শুরু হয়ে যাওয়া উচিত। যেভাবে রেজাল্ট এসছে, এই রেজাল্টে কিন্তু শেয়ার কিন্তু তার প্রিভিয়াস যে হাই 1700-1800 এই সমস্ত হাইতে, কারণ কি এত ভালো রেজাল্ট এই শেয়ার এর আগে কখনো দেখায়নি। আমরা যদি এখানকার চার্ট হিসাবে দেখি তাহলে দেখব যে আজকে দেখুন সবচেয়ে বেস্ট রেজাল্ট এবং সবচেয়ে কম পিতে শেয়ার ট্রেড করছে। ক্লিয়ার? যাদের কাছে জাস্ট ডায়াল আছে আপনারা কিন্তু চুপচাপ হোল্ড করে বসুন, মানে আমরা একটা বড় র্যালি কিন্তু এই শেয়ারে দেখতে চলেছি। অন্যদিকে ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংক রেজাল্ট দিয়েছে। এইচডিএফসি ব্যাংকের যদি আমরা রেজাল্ট অ্যানালাইসিস করি তাহলে দেখব এইচডিএফসি ব্যাংকেরও রেজাল্ট মার্কেট যা এক্সপেক্ট করেছিল তার তুলনায় অনেক বেটার এসছে। ঠিক আছে? এবারে দেখুন গত মার্চে তাদের ছিল যে ইন্টারেস্ট ইনকাম, তাদের মানে এটা কোত্থেকে আসে, তাদের ইনকাম তো মানে কি লোককে লোন দিয়ে যে টাকাটা পায় সেটাই তো মূল ইনকাম।
সেটা কত ছিল? প্রায় ৮০,০০০ কোটি টাকার কাছাকাছি। এবারে সেটা এসছে প্রায় ৮৭,০০০ কোটি টাকার কাছাকাছি। ক্লিয়ার? এবং প্রফিট যেটা গতবারে ছিল ১৮,০০০ কোটি টাকা, সেটা দাঁড়িয়েছে ১৯,২৮৫ কোটি টাকা। এটা কিন্তু আমি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে বলছি। এবারে যদি আমি এই রেজাল্টটাকে ইয়ারলি ভিত্তিতে দেখি, তাহলে দেখা যাবে ইয়ারলি ভিত্তিতে যে ইপিএসটা, দ্যাট ম্যাটার্স। এবারে আপনি যদি দেখেন ২০২৪-এ ২,৮৩,৬০০ কোটি টাকার সেলস ছিল, ৩,৩৬,০০০ কোটি টাকার এবারে সেলস হয়েছে। প্রফিট ৬৫,৪৪৬ থেকে ৭৩,৪৪০। আগের বারে ইপিএস ছিল ৮৪,৩৩, ৯২,৫১। আইসিআইসিআই ব্যাংকে বা এইচডিএফসি চার্টে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি। বর্তমানে নিফটির যে পিই এবং ইপিএস, সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ইপিএস আমরা গত কোয়ার্টারে ইপিএসটা কোথায় দেখেছিলাম? গত কোয়ার্টারে ইপিএস ছিল 1085, ঠিক আছে, এবং পিই কত অবধি নেমেছিল? 20.4-এর কাছাকাছি অবধি নেমে গেছিল, এবং কোনো একটা দিন খুব সম্ভবত 19 পর্যন্ত নেমে গেছিল। তো আমরা আজকে দেখব যে ম্যাক্সিমামটা নিয়ে বর্তমান মার্কেট কোথায় অবস্থান করছে। নাও দিস ইজ কি বলে, মানে আমাদের নিফটির বর্তমান অবস্থান, এই যে গ্রিন লাইনটা। আর এটা কিসের অবস্থান? পির অবস্থান। এটা কিসের অবস্থান? পির অবস্থান। তাহলে পি একদম লোয়ার লেভেলে আছে, যদিও মার্কেট কিন্তু একটা আপমুভ দিয়েছে, নাম্বার ওয়ান। এবার আমরা ইপিএস এর সঙ্গে যখন এই চার্টটাকে কম্পেয়ার করব, তখন কি দেখতে পাবো? সি, এবারে দেখুন এখানটাতে এটা হচ্ছে ইপিএস, এখানে গ্রিনটা হচ্ছে ইপিএস, নিফটিটা ইপিএস। তাহলে এবারে বাড়তে শুরু করেছে, ইপিএস বাড়তে শুরু করেছে। সুতরাং ইপিএস যেখানে বাড়ছে, সেখানে নিফটির বাড়াটা অবশ্যম্ভাবী। মিনস যেভাবে এই কলিউড করে, অর্থাৎ দুটো লাইন একটা জায়গায় গিয়ে মিট করার চেষ্টা করে, নিফটি ইপিএস কিন্তু এবারে রেজাল্ট আসার পরে আরো বাড়বে। ধরুন এই যে ভালো রেজাল্ট এসছে, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এদের রেজাল্টের জন্য এই যে লেভেলটা, এটা কিন্তু আগামী দিনে, আজকে ১১০০ আছে, এটা কিন্তু আগামী দিনে শুট করবে, এবং এই নিফটির যে ইয়েটা আছে, এটাও কিন্তু আগামী দিনে শুট করার ব্যাপারে এরাও কিন্তু সেভাবে এগোনোর চেষ্টা করবে। এবার আমরা যদি দেখি, অলরেডি দেখুন মার্কেট কিভাবে কিছু কিছু ক্ষেত্রে ওয়েল ইনফর্ম থাকে। এইচডিএফসি ব্যাংকের যদি আপনি দেখেন, এইচডিএফসি ব্যাংক কিন্তু অল টাইম হাইতে আছে, এবং এই রেজাল্টের পরে এখান থেকে 15-20% একটা আপ মুভ আরামসে আশা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ব্যাংক নিফটিও কিন্তু সবচেয়ে ভালো পজিশনে আছে। ব্যাংক নিফটি কিন্তু এখন নিফটিকে আউট পারফর্ম করতে পারে। রিলায়েন্সের রেজাল্টের উপর নির্ভর করবে, কারণ সফটওয়্যার সেক্টরের উপর আর কোনো ভরসা নেই এখন, যেহেতু ব্যাংক নিফটি এবং ফিনান্সিয়াল সার্ভিস এই দুটো মিলে নিফটিতে প্রায় ৩৫-৩৬% ওয়েটেজ আছে। যদি আজকে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের রেজাল্ট, বিশেষ করে বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এদের রেজাল্ট যদি ভালো আসে, তাহলে ব্যাংক নিফটি কিন্তু একটা বড় র্যালি দেবে। এবং সেক্ষেত্রে এই ব্যাংক নিফটির প্রাথমিক যে র্যালি, সেই র্যালি ব্যাংক নিফটিকে কোথায় নিয়ে যেতে পারে, সেটার ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ব্যাংক নিফটিকে যে লেভেলটাতে, ধরুন ৫৭,৩৮২, দেন ফলোড বাই ৬৩,০০০, এই সমস্ত জায়গায় যেতে পারে। মানে শুধু ব্যাংক নিফটি এবং একে যদি সাপোর্ট করে রিলায়েন্স, তাহলে কিন্তু মার্কেটে বড় র্যালি একটা আগামী দিনে আমরা দেখতে পারবো। এই নয় যে কাল থেকে শুরু হয়ে যাবে ফ্রেন্ডস, মার্কেট কিন্তু আস্তে আস্তে করে তার কনসলিডেশন করবে, আরো অন্যান্য সিচুয়েশনকে তারা জাজ করার পরে দেন কিন্তু তারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। এবারে আমরা আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট
দেখার চেষ্টা করব এখানে আপ টু ডেট হয়েছে কিনা একটু দেখে নিই। আইসিআইসিআই ব্যাংক জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট এসছে। ওকে, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট এখনো আপ টু ডেট হয়নি, বাট আইসিআইসিআই ব্যাংকের যে রেজাল্টটা এসছে সেটাও কিন্তু খুব ভালো এসছে। তার যে কি বলে রিপোর্টেড 15.7% জাম্প ইন মার্চ কোয়ার্টার কনসোলিডেটেড নেট প্রফিট। ঠিক আছে, মার্চ কোয়ার্টারের নেট প্রফিট 15.7% বেড়েছে। আর অন স্ট্যান্ডঅলোন বেসিস দ্য সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর লেন্ডার নেট প্রফিট ফর জানুয়ারি টু মার্চ কোয়ার্টার সেটাও কিন্তু 12,630 কোটি হয়েছে, যেটা প্রায় 18%, যেটা গত কোয়ার্টারে ছিল 10,708 কোটি। তাহলে আইসিআইসিআই তাহলে ব্যাংকিং সেক্টরের কিন্তু রেজাল্ট আসতে ভালো রেজাল্ট আসতে শুরু করেছে। এবার আইসিআইসিআই ব্যাংকের দেখবো আমরা কোথায় আছি। আইসিআইসিআই ব্যাংকটা বর্তমানে কোন অবস্থানে? আইসিআইসিআই ওকে, আইসিআইসিআই ব্যাংকও কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। মিনস ব্যাংক নিফটি কিন্তু এখন আনচার্টার টেরিটরিতে ব্যাংক নিফটি কিন্তু কিছুদিন র্যালি চালাবে, যেভাবে এই সমস্ত রেজাল্ট গুলো আসতে শুরু করেছে। আমরা একটা ছোট্ট ব্যাংকের ব্যাপারে আজকে আলোচনা করব, তার আগে বলে নি রাজনাথ সিং মহারাষ্ট্র ছত্রপতি সম্ভাজিনগর সেখানে একটা মহারানা প্রতাপের এতের উপরে একটা বক্তব্যে তিনি বলেছেন যে ইন্ডিয়ার যে ডিফেন্স এক্সপোর্ট যেটা বর্তমানে 24,000 কোটি টাকা, এটা কিন্তু বেড়ে আগামী 3-4 বছরের মধ্যে 5 বছর 29-30-এর মধ্যে 50,000 crore হয়ে যাবে। মিনস আমি আপনাদেরকে যেটা মানে করতে চাইছি, যে সমস্ত আমাদের ডিফেন্স রিলেটেড কোম্পানিগুলো আছে এবং যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করছে, যে সমস্ত শেয়ারগুলো এখন প্রায় 50% নিচের দিকে চলে এসছে, সেই সমস্ত শেয়ারে কিন্তু আপনারা পুনরায় মনঃসংযোগ করার কথা ভাবনা চিন্তা করতে পারেন। ফ্রেন্ডস, এই রকম ব্যাংকিং রেজাল্টের পরে আমি আবার একবার এই চার্টটাকে আপনাদের সামনে দেখাবো। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যেটা কিন্তু এর কিন্তু যিনি ম্যানেজমেন্টে আছেন তিনি কিন্তু অত্যন্ত মানে ভালো একজন, বিভিন্ন ব্যাংকের টার্ন অ্যারাউন্ড স্টোরি এর দ্বারা তৈরি হয়েছে। এবং আজকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক বিভিন্ন কারণে কিন্তু আজকে এই অবস্থাতে আছে, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন এই ব্যাংকও কিন্তু নতুন হাই করার জন্য দৌড়বে। অ্যাটলিস্ট যদি সে তার প্রিভিয়াস হাইতে যায়, সেখানেও কিন্তু আপনি মোর দেন 50%-এর উপর আপনারা রিটার্ন পাওয়ার সম্ভাবনা, 60% রিটার্ন। সুতরাং আপনাকে অত্যন্ত ক্যালকুলেটেড খেলতে হবে। আপনার যদি আপনি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করে 50% রিটার্ন পাওয়ার পরে ইউ ওয়েট, যেখানে আপনাকে 50% রিটার্ন পাওয়ার জন্য 5 বছর 6 বছর এদিকে ওদিকে যেতে হয়। সুতরাং আপনাকে ক্যালকুলেট খেলতে হবে। বর্তমান সিচুয়েশন কিন্তু অত্যন্ত রাইট ব্যাংক নিফটির জন্য, কিন্তু ব্যাংক নিফটি কিন্তু অত্যন্ত পজিটিভ একটা জায়গায় আছে এবং ব্যাংক নিফটি কিন্তু আগামী দিনে অনেক বড় একটা আপ মুভের কথা ভাবছে। এই বলে আজকে মোটামুটি আর ভিডিও বাড়াবো না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।